আমরা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এটা পরিহাটি দইজুড়ি রোড, এটা হচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে ক্রস করছি, পুরো শাল জঙ্গল দুদিকে। জিপিআরএসে লাগিয়েছি, জিপিআরএস তো ঠিক যাচ্ছে কিনা বলতে পারছি, এখানে একটা নেট নেই মনে হচ্ছে। 16 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। রাস্তাটা কি আছে দেখ, মানে জঙ্গলের ভেতর দিয়ে, শাল জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা ফাইন লাগছে। তবে অনেকটা টাইম লেগে গেল। আমরা হচ্ছে প্রায় এখন 1:56 বাজে, প্রায় 2টো বাজতে যায়। 2টোর সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় খোলে। দেখা যাক মন্দির আমরা দেখতে পাই, মন্দিরে মায়ের দর্শন হয় কিনা। তবে আমাদের ফিরতে ফিরতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। শাল জঙ্গলের ভেতর দিয়ে চলেছি, রাস্তা কি লাগছে ভিউটা। ফটো শ্যুট করতে করতে যাচ্ছি তো, ওই জন্য দেরিও হচ্ছে। এই বাইক রাইডিংয়ের একটাই সুবিধা, সুন্দর ভিউ দেখতে দেখতে মনের খেয়ালে আপন মনে চলতে থাকো, সুন্দর টুকটুক টুকটুক করে এই ভিউ দেখতে দেখতে। এই রাস্তাটার ভিউ খুবই সুন্দর। মেদিনীপুর টাউন থেকে, আমাদের মেদিনীপুর শহর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে এই ঝাড়গ্রামের রাস্তা খুবই সুন্দর দেখছি। আর চিল্কিগড় এই রাস্তাটা পানিহাটি আর দইজুড়ি রোড বলছে, রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে একবারে। এইটা দিয়ে বেলপাহাড়ি যাওয়া যায় মনে হয়। পানিহাটি এখান থেকে 9 কিলোমিটার। এখন তো শাল গাছের পাতাগুলো সব ঝরে গেছে, ঝরে যাচ্ছে তো যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর শাল গাছের জঙ্গল পুরো সবুজ থাকে। এই রাস্তাটায় পুরোটাই শাল জঙ্গল, পুরোটাই শাল জঙ্গল পুরো। আর এইখানে এই জঙ্গলমহলে আসতে হলে ঠিক বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালে কিন্তু ভিউটা দারুণ পাওয়া যাবে। এইখান থেকে রাস্তাটা একটু খারাপ, আর 25 মিনিট লাগবে এখান থেকে। আমরা রাস্তাটা ভুল করেছিলাম, একটু ঘুরে গেলাম, ওই দিকটা সোজা চলে গেলাম, দিয়ে ঘুরে এলাম। এটা ঝাড়গ্রাম যাচ্ছে, এইটা হচ্ছে চিল্কিগড়ের রাস্তা। তো মাঠের ভিউটা দেখুন, সবুজ, দু সাইড দিয়ে শুধু সবুজ, দারুণ দারুণ কি লাগছে। জামমনি যেতে হবে, এটা হচ্ছে জামমনি। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, এখন জামমনি অবধি যেতে হবে। এখান থেকে 6 কিলোমিটার জামমনি। আমাদের টাওয়ার না থাকার জন্য আমরা জিপিআরএসে ঠিকঠাক পাচ্ছি না, মানে গুগলে ঠিক জিপিআরএসটা ঠিক দিচ্ছে না। ওই জন্য আমাদেরও কিউরিসিটি হচ্ছে কোন দিকে কি বেঁকে যাচ্ছি। ওই জন্য ওইখানে গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করে করেই যাচ্ছি। আপনারাও যখন আসবেন একটু জিজ্ঞাসা করে করে যাবেন, নাহলে এইখানে টাওয়ারের প্রবলেম, নেটওয়ার্ক নেই, মাঝে মাঝে নেটওয়ার্ক নেই। এই জন্য একটু জিজ্ঞাসা করে নেবেন রাস্তাতে। এখানে একটা রেল ক্রসিং আসছে, ওই দিক দিয়ে বেরোনো যাবে।
এই হচ্ছে রেল ক্রসিং পার হচ্ছি আমরা, রেল ক্রসিং পার হয়ে আগিয়ে যাচ্ছি। গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম আমরা ঠিকই যাচ্ছি, আমরা কোনো অসুবিধা নেই। এটা দিয়ে চিল্কুচর যাওয়া যাবে? আমরা ঠিকই যাচ্ছি, জিজ্ঞাসা করে করে যাচ্ছি, আপাতত ঠিকই যাচ্ছি রাস্তাতে। চলুন দেখা যাক কি হয়। জামমনি অবধি যাই, জামমনির পরে বেঁকে যাব। এটা হচ্ছে জামমনির রাস্তা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা এত সুন্দর, পরিষ্কার, ভাঙা টোঙা কিছু নেই, সুন্দর রাস্তা। শুধু গ্রামের দৃশ্যটা দেখুন, রাস্তা দিয়ে পুরো দৃশ্যটা দেখুন, গ্রামের রাস্তার দৃশ্য দারুণ লাগছে, সবুজ আর সবুজ। এইখানে আবার একটা কি আছে দেখি, কোন দিকে যাচ্ছে এটা? দাদা চিল্কিগড় কোন দিকে যাব? এইটা কি জামমনি গেছে? এটা কোথায় গেছে এই রাস্তাটা? ঝাড়গ্রাম। আর এটা জামমনি? জামমনি পর্যন্ত যাই, তারপরে আবার দেখা হচ্ছে জামমনিতে। যে ডান দিকে চিল্কিগড় যাবে, ডান দিকে। এটা মনে হচ্ছে জামমনি। আমরা জামমনিতে চলে এসেছি, এবারে চিল্কিগড় যাবে ডান দিকটা। মনে হচ্ছে চিল্কিগড় কোন দিকে যাব? হ্যাঁ দাদা চিল্কিগড়টা কোন দিকে? সোজা ডান দিকে গিয়ে ডান দিকে। এটা জামমনি ক্রস করে আমরা ডান দিকে যাব। ডান দিকে থেকে 1.5 কিলোমিটার পড়ছে। ডান দিকে যে বাঁকছি এখানটা হচ্ছে দিয়ে, এখান থেকে 1.5 কিলোমিটার। চলুন যাওয়া যাক তাহলে। মায়ের মন্দিরে তো চলেই এলাম। তবে ওইটাই রাস্তা, তবে নিজস্ব গাড়ি বা নিজস্ব প্রাইভেট গাড়ি বা বাইক, মোটরসাইকেল বা স্কুটি, নিজস্ব গাড়ি নিয়ে আসাই ভালো, নাহলে ঝাড়গ্রাম থেকে আসতেও কিন্তু প্রবলেম হবে। টোটো অটো ধরে আসা যাবে, কিন্তু প্রবলেম আছে, সব সময় পাওয়া যাবে না মনে হচ্ছে এখানে। এই রাস্তাতে সব সময় টোটো অটো পাবেন না। যদি গাড়ি বুক করে আসাই ভালো, আর নিজস্ব গাড়ি থাকলে তো ভালোই হয়। এখন প্রায় 2:28 বাজে। আমাদের ভালোই টাইম লেগে গেল। 12টায় বেরালাম, 2 মানে 2 ঘন্টা নাকি রে? 2.5 ঘন্টা লেগে গেল, প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। আবার এইখানটায় রাস্তাটা খারাপ। টোটাল মিলিজুলিয়ে রাস্তাটা ঠিকই আছে, মিলিজুলি করে মোটামুটি দেখা যাচ্ছে 70% ভালো, 30% খারাপ। আমরা চলে এসেছি। এটা হচ্ছে কনক দুর্গা যে মন্দির যাওয়ার গেট। এই যে ঢুকছি আমরা এখানে, এই হচ্ছে কনক দুর্গা টেম্পল। আর সোজাটা মনে হচ্ছে কোথায় গেছে জানি না, জেনে বলবো। জয় মা। এই প্রবেশ করছি, চলুন যাওয়া যাক। মোটামুটি টাইম আমাদের 2:30টা বেজে গেল। এই হচ্ছে প্রবেশদ্বার, কনক দুর্গা গড়, মা কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। চলুন যাওয়া যাক তাহলে। প্রচুর লোকজন আছে দেখা যাচ্ছে, ভালোই লোকজন আছে। এটা মনে হয় যে পার্কিংয়ের জায়গা, মনে হচ্ছে এটা পার্কিংয়ের জায়গা। এটা হচ্ছে পার্কিং। এটা কার পার্কিং? তো
এইটা হচ্ছে কার পার্কিং, পার্কিংয়ে রাখি রাখছি যে এটা পার্কিংয়ের জায়গা। আগে দেখে নিই, তারপরে সব জানিয়ে দেবো। আগে পুরো দেখি কোথায় কি আছে, তারপরে জানাবো। এটা গেটে ঢুকেছি, এখানে পার্কিংয়ের জায়গাটা, গাড়ির পার্কিংয়ের জায়গাটা, এই জায়গাটা। আর এখান থেকে মনে হচ্ছে প্রায় 500 মিটার দূরে মন্দিরের জায়গাটা। মন্দিরটা হচ্ছে এখান থেকে 500 মিটার দূরে হবে, এটা হেঁটেই যেতে হবে, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে জেনে টেনে বলবো। আমরা হচ্ছে পার্কিংয়ে এসে খাওয়া দাওয়া সারলাম, প্রায় 2:30 বেজে গেছে। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে এবারে মন্দিরের দিকে যাব। খাওয়া সারা হয়েছে, আর দিয়ে এবারে যাই ওইদিকে মন্দিরে কি আছে দেখি। আমিও আসিনি কোনো দিনও, এই প্রথম এলাম। দিয়ে এবারে এখানে আমরা পার্কিংয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম, গাড়িতে খাবার টাবার নিয়ে এসেছিলাম, নিয়ে বাড়ি থেকে রান্না করে বাড়ির খাবার নিয়ে আসছিলাম। সেই খাবার টাবার খেয়ে টেয়ে আবার যাব মন্দিরে, তারপরে আবার দেখা হচ্ছে। মন্দিরে যাই, মন্দিরে কোথায় কি আছে দেখি। তাহলে এইটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গাটা, এটা পার্কিংয়ের টিকিট কাউন্টার। আর এইটা দিয়ে মন্দিরে যেতে হয়, এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, কার পার্কিংয়ের জায়গা এটা। আর এইখানে একটা পে টয়লেট আছে, পে ইউজ টয়লেট আছে। এইগুলো সব পার্কিং করার জায়গা, পার্কিং আছে এখানটায়। আর কিছু খাবারের দোকান, এই যে খাবারের দোকানগুলো। পূজার সামগ্রীও পাওয়া যায়, এগুলো হচ্ছে পূজার সামগ্রী, পুজো দেওয়ার জন্য যে পূজার সামগ্রীগুলো পাওয়া যায় এখানে। এটা হচ্ছে পূজার সামগ্রী, এই যে এটা পুরো পার্কিংয়ের জায়গাটা। সব সামগ্রী এখানে পাওয়া যায়, মন্দিরের সামনেও নিশ্চয়ই আছে। কী কী পুজো দেওয়া হয় সব আছে এখানে। আরও হয়তো মন্দিরের কাছে দোকান আছে। আমরা প্রায় 2:30টার সময় পৌঁছালাম এখানে। 2:30টায় পৌঁছে পার্কিং করে মন্দিরের দিকে যাব। এইখানটা পার্কিংয়ের কিছুটা জায়গাটা, এই পার্কিংয়ের জায়গা, এই জায়গাটায় গাড়ি পার্কিং। কত করে পার্কিং নেয় দেখে বলে দিচ্ছি ওখান থেকে। চলুন দেখা যাক কার পার্কিংয়ে কত নিচ্ছে। বড় জায়গাটা বেশ পার্কিংয়ের। চিরজিগড় কনক দুর্গা ওয়েলফেয়ার সোসাইটি। বাসের হচ্ছে পার্কিং হচ্ছে 100 টাকা, কার পার্কিং হচ্ছে 50 টাকা, টু হুইলার পার্কিং 20 টাকা, অটো টোটো পার্কিং 30 টাকা। এন্ট্রি ফিস নেই, আচ্ছা এন্ট্রি ফিস কিছু লাগবে না। পার্কিংটা দেখিয়েছি, এবার মন্দিরে যাই। মন্দিরে গিয়ে পুরোটা জেনে তারপরে আমরা মন্দিরের দেখে তারপরে মন্দিরটা। আমরা গেট থেকে ভেতরে এসে গেছি, দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, সবুজে সবুজে ভর্তি। আর চারিপাশে ভেষজ গাছগুলো আছে, দামি দামি গাছ, সব ঔষধি গাছ। আর পারলে সবাই রাস্তাটা হেঁটেই যাবেন, আর হেঁটেই যেতে হবে। আর রাস্তাটা খুবই সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। প্রথম রাস্তার থেকে, গেটটার থেকে, যে তরণটা থেকে আপনি 500 মিটার দূরে একটু মন্দিরটা একটু হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়াই ভালো, কিন্তু প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটে যাব। আর হেঁটেই যাচ্ছি, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ বিউটি, খুব ভালো লাগছে। একটা ছোট্ট নালা আছে, এই যে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দূরে। দারুণ জায়গাটা, সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাটা দেখুন। হ্যাঁ, পুরোটা হচ্ছে টোটাল, হ্যাঁ সব ঔষধি গাছ এগুলো। 68 একর মতো
জমির ওপরে এই জঙ্গলের মাঝখানে এই মায়ের মন্দির, পুরোটাই এই ভেষজ গাছে ভর্তি। কিন্তু এই জঙ্গলমহল, কিন্তু এখানে আমরা শাল গাছ পাবেন না। এই জঙ্গলে হচ্ছে আপনি যত ভেষজ গাছ এবং খুব সুন্দর এটা কেন্দু, দেখি লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ সব গাছের নামগুলো লিখে দিয়েছে, লেখা আছে কেন্দু গাছ। জায়গাটা খুব সুন্দর, দুই ধারে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এই তো টোটো যাচ্ছে, এই তো টোটো যাচ্ছে ভেতরে, টোটোয় করে যেতে পারবেন, টোটোয় যাচ্ছে ভেতরে, টোটো নিয়ে যায়। তবে টোটো না করে হেঁটে হেঁটে যাবেন, ভালো লাগবে, রাস্তাটা খুব সুন্দর, গাছ দু সাইডে গাছ, সবুজের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, ভালো লাগবে, দেখছেন মনটা ভরে যাবে, যা সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ, আর শুধু ভেষজ গাছ, দামি দামি গাছ আছে, গাছগুলোর নাম লিখে দেওয়া আছে প্রত্যেকটা গাছে। আজকে একটু ভিড়ই আছে দেখছি, আজকে সোমবার হয়তো ওই জন্য ভিড়টা, কোনো পুজোর ব্যাপার আছে। হ্যাঁ আমরাও হাঁটতে হাঁটতে চলেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে। আপনারা হেঁটেই যাবেন, কোনো গাড়ি নেবেন নি, তাহলে ভালো লাগবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। গাড়ি নেবেন নি, হাঁটতে ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে। পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে কি? এগুলো অরিজিনাল হাতি নয়, জঙ্গলে হাতি করে দেওয়া আছে পার্ক। ওই কার পার্কিং থেকে 500 মিটার হবে আর কি, কার পার্কিং থেকে 500 মিটারের মধ্যেই চলে এলাম মন্দিরের সামনে, মনে হচ্ছে তাই। সামনে একটা পার্ক আছে, পার্ক করে দেওয়া আছে দেখছি। এটা মন্দিরে আমরা প্রবেশ করছি, মন্দিরের পাশে হচ্ছে পার্ক আছে, মন্দিরের পাশে একটা পার্ক আছে। এই যে পার্কটা, বাচ্চারা খেলতে খেলতে পারবে, পার্ক আছে এখানটায়। এই যে আগে পুরো মন্দিরটায় চলে আসলাম, মন্দিরটায় এসেছি, আগে পুরো মন্দিরটা আমি ঘুরে নিই, ঘুরে সব কিছু জেনে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আগে জানি মন্দিরের সম্বন্ধে পুরোটা ডিটেলস, তারপরে এই হচ্ছে মন্দির চত্বর, চলে এসেছি মন্দিরে, এই যে দূরে দেখা যাচ্ছে। আমি ডিটেলসটা জেনে নিই, তারপরে কোথায় কি আছে, তারপরে আমি সব এক এক করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলুন। এইখানে হচ্ছে পূজার সামগ্রীগুলো পাওয়া যায়, সব কিছু এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে হয়। আর কাউন্টারগুলো বন্ধ আছে, একটা আরও আছে, এগুলো হয়তো বন্ধ রেখেছে এখন দুপুরের টাইম তো। এই একটা কাউন্টার আছে,
পুজোর সামগ্রী পাওয়া যায়, এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে হয়। পুজোর সামগ্রী আছে। হনুমানের উৎপাত, কিন্তু হনুমান তো দেখতে পাচ্ছি না। সবাই বলে হনুমান আছে, হনুমানের উৎপাত দেখতে পাচ্ছি না। এখন তো হনুমানের উৎপাত দেখতে পাচ্ছি না, হনুমান দেখতে পেলাম না। চলুন যাই দেখি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাইরের থেকেই ফটোগ্রাফি করছি। মন্দিরটা দর্শন করে এসে আবার জানাবো। এইটা সেই পুরনো মন্দির যেটা আগে ছিল, এটা সংস্কার করেছেন। এটা সংস্কার হয়েছে মন্দিরটা, আগে এটাই সর্বপ্রথম মন্দির ছিল, এটা সংস্কার হয়েছে আবার নতুন করে। আর এখানে বড় গাছটা ছিল, বড় গাছটা নাই বলছে, বড় গাছ ছিল একটা বড়, এখন তো বকুল গাছ দেখতে পাচ্ছি। এইটাই পুরনো মন্দিরটা, এটা সংস্কার হয়ে গেছে। হ্যাঁ, এইটাই সেই পুরনো মন্দির যেটা গোপীনাথ সিংহ তৈরি করেছিলেন। এই সেই পুরনো মন্দির, এটা সংস্কার করা হয়েছে। আর এইটা একটা অতিথি নিবাস হয়েছে, এখানে থাকা যেতে পারে, থাকা যায় অতিথি নিবাস। এই মা কনক দুর্গা মন্দিরের যে ব্রাহ্মণ, তিনি হচ্ছেন রামচন্দ্র সোলাঙ্কির বংশধর। পরম্পরাভাবে পূর্বপুরুষ ধরেই এই মন্দিরের পুজো করে আসছেন ওই রামচন্দ্র সোলাঙ্কির বংশধরেরা। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ আছে, ফটোগ্রাফি নট অ্যালাউ আছে। ওই জন্য আমি আটচালার ভেতর থেকেই যতটা পারছি নিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, আর আমি এই যে আটচালায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মন্দির। আর ওই যে পুরনো মন্দিরটা দেখিয়েছি। এই অতিথি নিবাসের পিছন দিকটায় অফিস রুমটা আছে, অফিসে কেউ নেই। এই মন্দিরের যে অফিস, তার পিছন দিকটা, এর পিছনে এই অফিস, এই অতিথি নিবাসের পিছন দিকে হচ্ছে অফিস আছে এই মন্দিরের, কিন্তু অফিসে কেউ নেই, কিছু জানতে পারলাম না। আর এই যে আমার পিছনে যে মন্দির, এটা হচ্ছে পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা সংস্কার হয়ে গেছে এখন। আর ঠিক পুরনো মন্দিরের পাশ দিয়ে এই ডুলুং নদী যাওয়ার রাস্তা, এই যে ডুলুং নদী যাওয়ার রাস্তা, এই পাশটায় আছে ডুলুং নদী যাওয়ার রাস্তা। ডুলুং নদী যে দেখবো একবার। আমি পুরো চক্করটা ঘুরে দেখলাম, একটু পার্কটায় যাই, পার্কটায় দেখে নিই। এই বাচ্চাদের একটা পার্ক আছে এখানে, এই যে পার্কটা, যাচ্ছি পার্কটায়। আর একটা খুব ভালো জিনিস, এই যে অ্যাকোয়াগার্ডটা দেখুন, এখন বন্ধ আছে। এই যে অ্যাকোয়াগার্ডের ঠান্ডা জল খেতে পারবেন, গরমকালে বসানো আছে। এই যে এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড বসানো আছে, পরিশুদ্ধ জল, গরমকালে জল পাবেন এখানটায়। আর এই যে পার্কটা, এই যে ভেতরে পার্কটা, এই যে বাচ্চাদের পার্ক, বাচ্চারা এখানটায় খেলাধুলা করতে পারে। পার্কটা আছে এই যে সামনে, পার্কটা বাচ্চাদের। দর্শন করে এলাম, মন্দিরে দর্শন করে, ওখানে তো ফটো অ্যালাউ নেই, তাও আমি ফটোটা তুলেছি। মায়ের মন্দির দর্শন করলাম।
করে এলাম। এবারে ডুলুং নদী যাব, তবে এর একটু ইতিহাস বলে দিই। এইটা হচ্ছে প্রায় 500 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। গোপীনাথ সিং সামন্ত রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন 1749 সালে। 1749 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দির স্বপ্নাদেশে পেয়ে এই মন্দির তৈরি হয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই রাজা গোপীনাথ সিংয়ের সঙ্গে আরও দুজন একই দিনে স্বপ্ন দেখেছিলেন যে মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। যোগেন্দ্রনাথ কামিল্লা, আর একজন হচ্ছে ব্রাহ্মণ, আর একজন হচ্ছে রামচন্দ্র সোলাঙ্কি। এরা তিনজনই একসাথে স্বপ্নাদেশ পেয়েছিলেন। একজন ব্রাহ্মণ, একজন হচ্ছে মৃৎশিল্পী, তারা একসাথেই পেয়েছিলেন মায়ের প্রতিষ্ঠা করার জন্য। আর এই গোপীনাথ সিংয়ের স্ত্রী কঙ্কন দিয়ে এই মন্দির তৈরি হয়েছিল বলে এই মায়ের নাম হয়েছে কনক দুর্গা মন্দির। এর ইতিহাস আর কথিত আছে যে এখানে মায়ের এখানে বলির প্রথা ছিল, নরবলি হতো। আর এই নরবলি শেষ হতো যতক্ষণ না ডুলুং নদীতে যে তার রক্ত মিশত এই ডুলুং নদীতে, তবেই সেই বলি বন্ধ হতো। মায়ের আদেশেই স্বপ্ন দেওয়ার ফলে এই নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। এখন হচ্ছে নরবলি প্রথা বন্ধ হয়ে গেছে, এখন আঠাবলি হয় এখানে। এই হচ্ছে ইতিহাস। যতটা আমি জানি ততটাই বললাম ইতিহাস সম্বন্ধে। আর এই জঙ্গলটা প্রায় 68 বর্গ স্কোয়ার মিটারে অবস্থিত। আর এই জঙ্গলটায় কিন্তু শাল গাছ নেই, জঙ্গলমহল শাল গাছ থাকার কথা, কিন্তু শাল গাছ নেই। মন্দির পিছন দিকে এসেছি, অফিসে টোটাল ব্যাপারটা জানবো। আসুক মন্দিরে, দেখি অফিসে যাই, অফিসে গিয়ে জেনে নিচ্ছি কখন কী হয় বৃত্তান্ত সব বলে পেয়ে যাবো। পুজোটা কোন সময় হচ্ছে একটু বলে দিন। 10টার পর মন্দির খোলা হয়, তারপরে পুজো স্টার্ট হয়। তারপরে 1:30 থেকে 2টোর মধ্যে ভোগ লাগানো হয়, অন্নভোগ। তারপর কিছুক্ষণ পুজো বন্ধ থাকে, তারপর 4টার পর মন্দির খোলা হয়, তখন পুজো হয়। তারপর 5:30 6টার মধ্যে আরতি হয়, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। অন্নভোগটা নেওয়ার জন্য যদি অন্নভোগ কেউ এতে চায় সেই জন্য অন্নভোগের নাম্বার দেওয়া আছে চারদিকে, নাম্বারটা নিয়ে নেবেন 7908571550। এই নাম্বারে ফোন করবেন 9টার মধ্যে, কিংবা তার আগের দিন হলে আরও ভালো হয়। ওই নাম্বারে ফোনপে করে দেবেন, আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, অলরেডি বুকিং হয়ে যাবে। কত করে নেয়? 120 টাকা পার হেড। আচ্ছা, যেখানে বলি হয় আগে তো শুনেছি এটা নরবলি হতো। হ্যাঁ, নরবলি অনেকদিন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মহিষ বলি নবমী দিনে হয়। হ্যাঁ, মহিষ বলি হয়, ছাগল ভেড়া যেটা হয় বলি। এটা কি ওই সময় না এমনি প্রত্যেক দিনে হয়, বৃহস্পতিবার ছাড়া আর কি, প্রত্যেক দিনে হয়। হ্যাঁ, যার যেমন মানত থাকে সেভাবে বলি হয়। মা তো হচ্ছে দুর্গা। হ্যাঁ, কনক দুর্গা। হ্যাঁ। আপনার নামটা বলে দিন। সুখদেব কোটাল। চলুন এবারে ডুলুং নদীটা দেখে আসি। আমরা মন্দির ঘুরে নিয়েছি, মন্দিরের সম্বন্ধে জানলাম, এবারে ডুলুং নদীর দিকে যাচ্ছি। এইটা হচ্ছে রাস্তা, এটা আমার এইটা হচ্ছে পুরনো মন্দির, যেটা পুরনো মন্দির ছিল এটা, তার পাশ দিয়ে রাস্তাটা আছে। এখানে এই যে এই যে অ্যারো দেওয়া আছে, এই রাস্তাটা ধরেই যেতে হবে। এই যে ডুলুং নদী লেখা আছে, আর এই যে রাস্তাটা, আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। চলুন সঙ্গে। হ্যাঁ, হনুমানটার সাথে সেলফি। বাবুরে একটু সেলফি দিয়ে দাও। ও কিন্তু সেলফি দিতে দাসে এলিয়ে না পালিয়ে যায়, দেখবি আবার এই মোবাইল, এই দেখ ঘুরছে, মোবাইল না নিয়ে পালিয়ে যায়, ঘুরে পোজ দিচ্ছে। জয় শ্রীরাম। আমরা ডুলুং নদীর দিকে যাচ্ছি, এই যে রাস্তাটা, নামছি আস্তে আস্তে মন্দির থেকে। তবে বর্ষাকালে এলে এর সবুজের এটা দেখতে পেতেন, এখন তো বর্ষাকাল নয়, তাই সবুজের ভাবটা কম। এখানে এলে বর্ষায় আসতে হবে, তবেই দেখার। এই যে গাছগুলো দেখুন, গাছে সব ভেষজ যে গাছ,
যে উদ্ভিদ গাছগুলো আছে, দামি দামি গাছ এগুলো। এই একটা গাছের নামগুলো লিখে দিয়েছে। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্ট থেকে করেছে। এই প্লেটটা দেখ, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে প্লেটের নামগুলো। সুবর্ণরেখারই একটা শাখা নদী। এইটা হচ্ছে বর্ষাকালের রূপটা দেখা যায় বেশি, এখন কিন্তু কিছু নেই। এখন নামা যাবে, না হলে পরে কিন্তু ওপর থেকে দেখতে হতো, এখন কিন্তু নিচে নামা যাবে। এই যে ডুলুং নদী, এই কথিত আছে এখানেই যে নরবলি হতো, সেই নরবলির রক্ত এই ডুলুং নদীতে যতক্ষণ না মিশতো ততক্ষণ বলি বন্ধ হতো না। এই সেই ডুলুং নদী, এখানে এসে রক্ত মিশলে তখনই বলি বন্ধ হতো। এইটাই নিয়ম ছিল। আর কালের এতে, সময়ের এতে সেই সব নিয়ম সব বন্ধ হয়ে গেছে। এখন শুধু নির্বিকারভাবে বয়ে চলেছে এই নদী। চলুন একটু ডুলুং নদীতে যেয়ে আমরা একটু সেলফি তুলে নিই, ফটো তুলি, দিয়ে তারপর আমরা বাড়ির দিকে ফিরে যাব। নদীর ওই পারে হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এরই পিছন দিকে এই নদীর ওই পারে হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। এই হচ্ছে নদী, আমাদের এই টিলা খরস্রোতা নদী। ডুলুং নদীর থেকে আমরা ওপরের দিকে, আমি ডুলুং নদী ঘুরে নিলাম, ডুলুং নদী দেখলাম। এটা দেখে ডুলুং নদীর সেই দেখে আমরা আবার ফিরে যাব। দেখি রাজবাড়িটা যাই, রাজবাড়িটা কত দূরে এখান থেকে, চিল্কিগড় রাজবাড়িটা কত। আর এই নদীরই মাহাত্ম্য সবচেয়ে বেশি ছিল। এই দেখুন জঙ্গলটা কেমন, আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, দারুণ দারুণ। আর এই জঙ্গলটা একটা শাল গাছ নেই, সবই কিন্তু এই একটা ব্যাপার, এত বড় জায়গার ওপরে কোনো শাল গাছ নেই, এটা একটা ব্যাপার। জঙ্গলে ঘুরে বেড়ানো দারুণ 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 লাগছে। আপনারাও আসুন, ঘুরুন, ভালো লাগবে এখানে, খুব সুন্দর জায়গা। বর্ষাকালে এলে এর হচ্ছে আরও সিনারি উপভোগ করা যাবে এই সবুজের। এইটা আবার একটা জায়গা, এটা দিয়ে নদীতে নামা যায়, ওই ডুলুং নদীতে নেমে যাওয়া যায়। আজকে আমার একটা ছোট ট্রাভেল ট্যুর হয়ে গেল। আমি নতুন স্কুটি নিয়ে এই প্রথম রাইড করলাম, দিয়ে ঝাড়গ্রামে চিল্কিগড় এলাম। ভালো এলাম, সুন্দর, আস্তে আস্তে চলে এলাম স্টার্টিং পয়েন্ট, যে কিভাবে ট্যুরিং হয় বা রাইড করা যায়। এবং সবাই বাইক নিয়েই রাইড করছে, আমি কিন্তু স্কুটি নিয়ে রাইড করছি। আমি এবারে এই স্কুটি নিয়েই লং রাইড করবো, এরকম চিন্তাভাবনা আছে, প্রিপারেশন নিচ্ছি।
প্রিপারেশনটা নিচ্ছি, তারপরে আবার আস্তে আস্তে লং ট্যুর করার চেষ্টা করব। সেই জন্য আজকে একটা ছোট্ট ট্যুর দিয়ে শুরু করেছি। তবে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, দেরি করে বেড়াতে দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা 10-15 বাড়ি থেকে ফিরেছি। বেরিয়ে আস্তে আস্তে আমরা প্রায় 2:30টা এখানে পৌঁছালাম। মন্দিরের যে ব্যাপারটা, মন্দির কিন্তু সকালবেলা 10টার সময় খোলে, আবার 2টোর সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4:30টার দিকে খোলে, 6টা 6:30টায় বন্ধ হয়ে যায়। ফটোগ্রাফি করার হচ্ছে নিয়ম নেই, নিষিদ্ধ আছে, আমি তাও করেছি পারমিশন নিয়ে ওদের। যাই হোক, মন্দিরটা দেখলাম, পুরনো মন্দিরটা আর নেই, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম অন্য ব্লগে। এখন দেখছি মন্দিরটা সংস্কার হয়ে গেছে, খুব ভালো লাগলো। মন্দিরটা সংস্কার হয়ে গেল, এতদিন ধরে পড়েছিল মন্দিরটা, এই মন্দিরটা সংস্কার হয়েছে, খুবই ভালো লাগলো। আর আজকে কিন্তু সবাই বলেছিল বাঁদরের উৎপাতটা আছে, কিন্তু বাঁদরের উৎপাতটা আজকে দেখতে পাইনি সেরকম, খুব কম দেখলাম, 2-4টা আছে, কিন্তু বাঁদরের উৎপাতটা খুব কমই দেখলাম। যাই হোক, চণ্ডী রূপে এই মায়ের হচ্ছে 4টে হাত, মূর্তিটা হচ্ছে অষ্টধাতুর তৈরি। একটা গল্প আছে, এখানে মা অন্নপূর্ণা স্বয়ং নিজে এসে রান্না করেন। যেটা নিশি পুজো হয় অষ্টমীর দিন, সেই সময় যে পাঁঠা বলি হয়, সেই পাঁঠার মাংস একটা মন্দিরের ভেতরে দরজা বন্ধ করে সেখানে মশলাপাতি দিয়ে একটা হাঁড়ির মধ্যে কাঠকয়লা দিয়ে রেখে দিয়ে আসলে সেটা রান্না করেন নিজে স্বয়ং অন্নপূর্ণা মা এসে এখানে রান্না করেন। এবং পরের দিন নবমীর দিন ওই দরজা খুলে মাংস সবাইকে ভোগ হিসাবে বিতরণ করা হয়। আর এখানে যে ভোগ বিতরণ হয়, ভোগে কিন্তু মাছ ডিম দেওয়া হয়, এখানে কোনো নিরামিষ না, কিন্তু মাছ ডিম দেওয়া হয় এখানের ভোগে। এটা একটা ইতিহাস, এর গল্প। এখন ইতিহাসও নেই, মানে ইতিহাস আছে কালের যুগে, আর সেই সব কিছুই নেই। মন্দির আছে, পুরনো মন্দিরটাও রিপেয়ার হয়েছে, মানে সংস্কার হয়েছে, আর সেই সব নেই। আর মন্দির হয়েছিল 1749 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। তারপরে মাঝে এক বাজ পড়ে যাওয়ার কারণে পুরনো মন্দিরটা কিন্তু ভেঙে গিয়েছিল। সেই মন্দিরটা আবার কিন্তু হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা হয় 1737 সালে, আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। সেইটাই এই আমার পিছনে যে মন্দির আছে, সেইটাই হচ্ছে সেই 1737 সালের মন্দির। আর যেটা পুরনো মন্দির দেখিয়েছি, সেইটা হয়েছিল 1449 সালে। এইটা হচ্ছে ইতিহাস বা গল্প, যেটাই ভাবেন। মানুষের আস্থাই সব, আস্থার জন্যই এই আজকে মানুষ দাঁড়িয়ে আছে, আস্থাই ভরসা। তাই মানুষ যেটাকেই ভালো ভাবে, তাই আস্থাকে মেনেই চলে। তাই আমিও অনেক দিন আসবো করেছিলাম, আসতে পারিনি, দিয়ে এখানে মন্দিরে এলাম। ভালো মায়ের মন্দির দর্শন করেছি, পুজো দিতে পারিনি, কেন ভেতরে হচ্ছে বিয়েবাড়ির পুজো হচ্ছে, মানে বিয়ে দেওয়া হচ্ছে, তাই জন্য ভিড় থাকার জন্য পুজো দিতে পারিনি। আমরা আবার পরে আসবো, এসে পুজো দেবো, এরকম একটা চিন্তাভাবনা আছে। মায়ের দর্শন করলাম, ভালো, জায়গাটা খুবই সুন্দর এবং পুরো প্রকৃতির ছত্রছায়ায় আছে এখানে, পুরো সবুজ। যারা গাছ পছন্দ করেন, হেঁটে হেঁটে ঘুরতে পছন্দ করেন, তারা আসবে। আর এই যে রাস্তাটা, কনক দুর্গা মন্দিরে আসার রাস্তা, ওই গেট থেকে খুবই সুন্দর, এত সুন্দর, মানে আপনি হাঁটতে হাঁটতে আসবেন সবুজের মধ্যে দিয়ে, চারিদিকে সবুজ আর সবুজ, মনটা ভরে যাবে। আমরা 2:30টায় এসেছিলাম, 4:08 এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির টন্দির দেখে। পিকনিক করারও জায়গা আছে, নদীর ধারে পিকনিক টিকনিক করে। আর হচ্ছে গেস্ট হাউসও হয়েছে থাকার, এখনও চালু হয়নি। তবে মন্দিরের চত্বরের ভেতরে একটা গেস্ট হাউস হয়েছে গভর্নমেন্ট থেকে, সেটা হচ্ছে এখনও হয়নি, মানে চালু হয়নি, সব রেডি হয়ে গেছে, তবে চালু হয়ে যাবে হয়তো পুজোর সময় চালু হয়ে যাবে। গেস্ট হাউসের ওই জন্য কোনো তথ্য দিতে পারলাম না। তবে এই মন্দিরের ট্রাস্টের বাইরে গেস্ট হাউস আছে, সেগুলো নাকি ভাড়া দেওয়া হয়। সেখানে যদি দেখি, আমি রাস্তার সাইডে যদি পড়ে, সেই তথ্য আপনার সাথে শেয়ার করে দেবো, যদি এখানে এসে থাকা যায়। তবে থাকার, কলকাতা থেকে এলে হয়তো থাকতে হবে, যেতে পারবেন না, থেকে যেতে হবে এখানে। আর সবাই এলে কিন্তু খাবার দাবার ঠিক পাবেন না এখানে। খাওয়া দাওয়াটা যদি মন্দিরের ভোগ পান, তবেই হচ্ছে ভোগ খেতে পারবেন, নাহলে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু বাইরেই। ওই জন্য খাওয়ার ব্যবস্থাটা নেই এখানে, আপনারা খাওয়া দাওয়া নিয়ে আসবেন, সেটাই সবচেয়ে বেটার।
আর এখানে পুজো টুজো দেওয়া সব কিছুই আছে, জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড করে দেওয়া আছে, সব কিছু ব্যবস্থাই আছে, খারাপ না, ভালো। আসতে পারেন, খুবই সুন্দর জায়গা, এসে একবার ঘুরে যান। চিল্কিগড় তো সবাই আসছিল, আমি অনেকেই এসেছে, অনেকেই ব্লগ বানিয়েছে, আমি এলাম, দেখলাম, ব্লগটা বানালাম, দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম। শুনেছি সবার মুখে অবিভক্ত মেদিনীপুরের সাথেই ছিল, এখন তো ঝাড়গ্রাম জেলা হয়ে গেছে, সেই জন্য আলাদা হয়ে গেছে, আগে তো ছিল না এইসব। ঠিক আছে, দেখলাম, দেখে ফিরে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কেলি কদম নাম জানা নেই, কিন্তু থেকে ওষুধ হয়, ঔষধি গাছ এগুলোকে বলে এক কথা। হাঁটতে চলে এলাম, মন্দির দর্শন হলো, এবারে ফিরে যাওয়ার পালা। দেখি রাজবাড়িটায় যাই, রাজবাড়ি, এই চিল্কিগড় রাজবাড়িটা দেখে তারপরে বাড়ি ফিরে যাব। দেখি যদি গেস্ট হাউসগুলোর কোনো তথ্য পাই তাহলে আপনাদেরকে দেব। দেখি, যাচ্ছি। আর এই যে চলে এসেছি গেস্ট, এটা গেটের সামনে, এই যে কাউন্টার। আর স্কুটি আর কি 20 টাকা করে, 20 টাকা করে পার্কিং চার্জ। বাসের 100, মানে সারাদিন 24 ঘন্টা নাকি? আচ্ছা, এখানে গেস্ট হাউস হয়েছিল, গেস্ট হাউস তো ভেতরে খোলা নেই বলছে, অফিসিয়ালের জন্য। আচ্ছা, এখানে যে গেস্ট হাউস থাকবে সে গেস্ট হাউস এইটা, মানে এগুলো তথ্য দিবে কে? ওখানে কেউ লোক, অফিসে লোক আছে? কেউ নেই। বলে দিন আপনার পার রুম 1000 টাকা করে। আচ্ছা, অ্যাটাচ বাথরুম না? অ্যাটাচ বাথ, মানে কটা রুম আছে? দুটো রুম আছে। দুটো রুম আছে। ওটা কি অনলাইনে বুকিং করা যায়? অনলাইন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার। আচ্ছা, এখানে হচ্ছে দুটো ফ্যামিলি থাকতে পারবে নাকি? হ্যাঁ, দুটো ফ্যামিলি, ডবল বেড আছে। ডবল বেড আছে। আর খাওয়া দাওয়া কি ওর সাথে থাকে? 1000 টাকার সাথে? এখানে না, ওটা আপনার আলাদা, ওখানে রেস্টুরেন্ট আছে, যেরকম বলবেন টাইম মতো আপনার খাবার পৌঁছে যাবে। আচ্ছা, রেস্টুরেন্টে টাইম মতো খাবার পৌঁছে যাবে। হ্যাঁ, এখানে একটা আছে, ওই ভেতরে একটা আছে। হ্যাঁ, এটা আপনার ম্যারেজ কমিটি হল, এটা আপনার বিয়ে বাড়ি পারপাসে বা মানে ভেতরেরটা? না না, এই যে এখানে আচ্ছা, এইটা। আছে। হ্যাঁ, মানে এটা বিয়ে বাড়ি পারপাস, সোশ্যাল ম্যারেজ যেগুলো হয়, এটা তো আপনার- সামাজিক কার্যের জন্য ওখানটা। হ্যাঁ, বিয়ে বাড়ির পারপাস, থাকার জন্য না? থাকার জন্য আছে। আপনার যে দুটো রুম, ওটা আপনার অ্যাটাচ হবে না। আচ্ছা, অ্যাটাচ হবে। হ্যাঁ, মানে পাশেই বা পাশে, কিন্তু একটু দূরত্বে আছে। মানে অ্যাটাচ বাথ না, এমনি কমন বাথ? না, কমনও আছে, ইন্ডিয়ানও আছে, আর ইয়েও আছে। না, কমন মানে সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। এখানে ওইটা। আর যেটা মানে অ্যাটাচ বাথ আছে সেটা কোথায়? সেটা ওই যে ওখানে আছে, গেস্ট হাউস যেটা আছে, আপনার ওইটাও বলে দিন। পার্কিং প্লেসের সামনে। পার্কিং প্লেসের সামনে আছে, ওইটার কত রেট? হ্যাঁ, ওটা আপনার ওই 1000 টাকা করে। 1000 টাকা করে। ওইটাও 1000 টাকা? ওই খাওয়া দাওয়া? ওটা আপনার যেটা আপনার গেস্ট হাউসের কথা বলছি, ওটা আপনার ওই যেটা আপনার অ্যাটাচ আছে, ওটা আপনার 1000 টাকা করে। আচ্ছা, আর এটা আপনার ফ্লোর হিসাবে এটা হয় আপনার, এটা আপনার ফ্লোর 5000 করে। এটা তো সোশ্যাল ম্যারেজ বা এমনি আর এমনি সামাজিক যদি কাজ পার্সোনাল যদি কেউ যদি বলেন যে আমি এরকমভাবে থাকতে চাই, মানে আমাদের অ্যাটাচ না হলেও চলবে, তার জন্য আপনার 1000 টাকা করে। আর এসি টেসি কিছু নেই? না, এসি লেগে যাবে, এসি এখনো AC আর এই যে কাজ চলছে। আচ্ছা, থ্যাংক ইউ। দাদা কি? সোমেন সিং করে। সোমেন সুন্দরী। দুটো গেস্ট হাউস আছে, একটা সামাজিক কাজের জন্য হয়, মানে বিবাহ অন্নপ্রাশন জন্য দেওয়া হয়, আর একটা আছে গেস্ট হাউস, তাতে হচ্ছে মানে ফ্যামিলি ভাড়া নিয়ে থাকতে পারে, তাতে অ্যাটাচ বাথ আছে। আর এইটাই কিন্তু অ্যাটাচ বাথ নেই, যেটা হচ্ছে সামাজিক কাজ হয়, ওখানেও দুটো রুম আছে। আর এইখানে আমি এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, ব্লগটাকে। পরের আবার ব্লগে কোনো একটা জায়গায় দেখা হবে। ভিডিও বা এই ব্লগটা ভালো লাগে তাহলে হচ্ছে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো হলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের সাথে।